আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও ৪ কমিশনারের সাক্ষাৎ। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতীয় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান। সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে মন্তব্য। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। লন্ডন নেয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। এবং আওয়ামী ফ্যাসিবাদের মতো আর যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় বললেন তারেক রহমান। বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল উন্নয়নের পরিকল্পনা দেয়নি মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সচিব বলেছেন, ইসির গেজেট অনুযায়ী ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে, তবে সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত বিষয়ে কোর্টের রায়ের কপি হাতে পেলে করণীয় নির্ধারণ হবে। নাজিব বেগের রিপোর্ট। প্রথমবারের মতো একসাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি ও তফসিল সম্পর্কে জানাতে বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নাসিরউদ্দিন কমিশন। বিকাল ৪টার কিছু আগে নির্বাচন ভবনে তফসিলের ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে নির্বাচন কমিশন সচিব কথা বলেন তফসিল ইস্যুতে। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দেবেন। সংসদীয় আসনের সীমানা নিয়ে উচ্চ আদালতের রায়ের বিষয়েও ইসির অবস্থান তুলে ধরেন তিনি। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিবে। তফসিল কালকে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। দুটি নির্বাচন একসাথে করা চ্যালেঞ্জ হলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চায় কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সমসাময়িক বিষয় নিয়ে চ্যানেল আই এর নিয়মিত টক শো টু দ্য পয়েন্টে অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আসন্ন সংসদ নির্বাচন সহ সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলেন তিনি। ভোটের দায়টা কতখানি আছে কাঁধে আগে জানতে চাই। না, ভোটের দায়ের তো বিষয় না, খুবই দায়িত্বর একটা পূর্ণ বিষয়। আর অনেক অনেক বছর, 15-16 বছর বাংলাদেশে একটা ভালো ইলেকশন হয়। যা ইলেকশন হয়েছে, যেটা আজকেও চিফ অ্যাডভাইজার বললেন তামাশার ইলেকশন হয়েছে। তো আমরা একটা ভালো ইলেকশন এই ইন্টারিম গভর্নমেন্ট করতে চাচ্ছে এবং এটা ঐতিহাসিক, উনি বলছেন ঐতিহাসিক এবং স্মরণীয় ইলেকশন এই গভর্নমেন্ট করতে চাচ্ছে। তো সেটার জন্য যা যা প্রয়োজন, যা যা প্রস্তুতি সবই নেওয়া হচ্ছে। এই যে বিগত ভোটগুলোকে বলা হচ্ছে, বলছেন তামাশার ইলেকশন, এবং সামনে যে ভোটটা টকটক করছে সেটা হবে ঐতিহাসিক, একটা হিস্ট্রিক্যাল ভোট বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা। কেন এটাকে বলছেন ঐতিহাসিক কিংবা হিস্ট্রিক্যাল ভোট হবে? না, এই হিস্ট্রিক্যাল ভোট এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের আমি বলবো যে শুরুটা হবে।
আমরা তো একটা এই গত যে ইন্টারিম গভর্নমেন্টের সময়টা আমরা একটা ট্রানজিশনে ছিলাম, এখন আবার নতুন ইলেকটেড গভর্নমেন্টের একটা নতুন এরাতে আমরা ঢুকবো, এবং এই গভর্নমেন্টকে সামনে রেখে যে ধরনের রিফর্মের কাজগুলো করা দরকার সেগুলো হয়েছে। আমরা যেহেতু আমরা একটা নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের এইটা নিয়ে আমরা আসলে আমার কমেন্ট করা ঠিক না, বাট অবশ্যই আমরা তো এই রিফর্ম প্রসেসটার সাথে এই গভর্নমেন্ট যুক্ত ছিল। এই রিফর্ম প্রসেস যেটা জুলাই চার্টারে এসছে সেটা এখন জনগণের সামনে এসছে, জনগণ বুঝবেন। আমরা মনে করি বাংলাদেশের জনগণ অবশ্যই রিফর্ম চান। ইনক্লুসিভ ভোট মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ। না, আমি বলছি আপনি যেটা বলতে চাচ্ছেন, অনেকে বলছেন যে আওয়ামী লীগ তো নাই, কিন্তু একটা যে লোকটা যে পার্টিটা খুন করেছে সে তো ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। ফেব্রুয়ারির পর মাননীয় প্রধান উপদেষ্টা কি করবেন সেটা কি আপনি কিছুটা বলতে পারেন? না, উনি তো অলরেডি অনেকে এটা অনেক যারা ফরেন ডিগনিটারি আছেন তাদেরও এটা একটা উৎসুক একটা জানার ইচ্ছা আছে। তো উনি কিন্তু সবাইকে এক কথাই বলেছেন, উনি ওনার যে আগের যে কাজে ছিলেন সে কাজে উনি ফিরে যাবেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার বিকেল 5টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা উপদেষ্টা পরিষদে ছিলেন। বুধবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে যমুনার সামনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। প্রেস সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এটা আমার কোর্ট, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো তা জাতি কখনো ভুলবে না। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। এবারের সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সারা দেশের উপজেলা নির্বাহী অফিসার ইউনোদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন অধ্যাপক ইউনূস। সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরও বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না। আজকে যেরকম তোমরা বিভিন্ন উপজেলাতে আছো, দায়িত্ব নিয়ে গেছো, সেখানে সেই নির্বাচনগুলো তো উপজেলা নির্বাহী অফিসার গিয়েছিল, তার দায়িত্ব পালন করেছিল, এই প্রতারণায় অংশগ্রহণ করেছিল, যেহেতু সেভাবেই পরিবেশটা তৈরি করা হয়েছিল। আজকে আমাদের সেই নির্বাচনের কথা আমরা বলছি না,
আমরা বলছি এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশ সেবার এমন সুযোগ ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। এই সুযোগ ভবিষ্যতে আর কারো ভাগ্যে নাও আসতে পারে। এই নতুন বাংলাদেশ করতে হলে সেটা তোমাদের হাত দিয়েই আসবে। তোমরা বরাবরের মতো আর পাঁচটা নির্বাচনের মতো গড়পড়তা নির্বাচনও করতে পারো, করলে এটা আর ঐতিহাসিক হবে না। জাতি সেই ইতিহাসটা ধরতে পারলো না, জাতির ভাগ্যে আর আসলো না। আমরা যে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সুযোগ তৈরি করে দিতে যাচ্ছিলাম, সেটা আর আমরা দিতে পারলাম না, আমরা ব্যর্থ হলাম। এটা কেউ ক্ষমা করবে না আমাদেরকে, ইতিহাস ক্ষমা করবে না, আমাদের পরবর্তী বংশধররা ক্ষমা করবে না, এবং বর্তমান যে জেনারেশন যারা প্রাণ দিয়েছে এই অভ্যুত্থানের জন্য, তারাও কিছুতে ক্ষমা করবে না। কর্মকর্তাদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, বরং এটি ঐতিহাসিক দায়িত্ব। সবাই যদি ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারে, তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও হবে ঐতিহাসিক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। প্রাথমিক তালিকায় নাহিদ ইসলাম, আক্তার হোসেন, শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় প্রায় সব নেতাই আসন পেয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে যাবে না এনসিপি। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ হওয়া তরুণের দল জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে নির্বাচনে লড়বেন। রাসেল আহমেদ, এছাড়া সার্জিস পঞ্চগড় ১, আক্তার হোসেন রংপুর ৪, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, তাসনিম জারান ঢাকা ৯, মুনিরা শারমিন নওগাঁ ২, সারওয়াত তুষার নরসিংদী ২ ও হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসনে শাপলার কলির হয়ে লড়াই করবেন। পঞ্চগড় ১ মোহাম্মদ সার্জিস আলম, ঠাকুরগাঁও ৩ মোহাম্মদ গোলাম মুর্তুজা সেলিম, ঢাকা ৯ ডাক্তার তাসনিম জারা, ঢাকা ১১ মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা ১৭ ডাক্তার তাজনুবা জামিন, ঢাকা ১৮ নাসির উদ্দিন পাটোয়ারি। তালিকায় কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীর নাম নেই জানিয়ে দলের নেতারা বলেন, নির্বাচনী নীতিমালা মেনে সবাইকে কাজ করতে হবে। রাজনীতিটা শুধুমাত্র খারাপ মানুষের জায়গা, গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সেই রাজনীতির সময় এখন শেষ। কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ঋণ খেলাপি, ক্রিমিনাল কোনো অফেন্স অ্যাক্টিভিটিস পাওয়া যায়, সাথে সাথে আপনারা যদি আমাদেরকে জানান, আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দেব। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন জোটের পরিধি আরো বাড়তে পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষের দলগুলো রয়েছে, আমরা তাদেরকে নিয়ে জোট করব এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিএনপি জামাতের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব। এবং এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না। এনসিপি ঘোষিত তালিকায় জায়গা হয়নি কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম ও আলোচিত রিকশা চালক সুজনের। পরের ধাপে তাদের কথা বিবেচনা করা হবে বলে জানিয়েছে এনসিপি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য AZM জাহিদ হোসেন। বুধবার রাতে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশি বিদেশি চিকিৎসকরা তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হতে পারে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার রাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং। বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সময় তার দল ও মেডিকেল বোর্ডের তরফে সর্বশেষ অবস্থা জানানো হচ্ছে। আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি
চিকিৎসাধীন আছেন, এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বুধবার রাতে জানান, বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি বিদেশি চিকিৎসকরা কাজ করছেন। সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা সেটি উনি পেতে পারেন, সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হতে পারে। ধন্যবাদ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল কোনো পরিকল্পনা দেয়নি। রাজধানীতে এক আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার দেশ গড়ার যুদ্ধে নামতে হবে। বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আর যেন এমন না হয়। রাহুল রায় রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রোববার থেকে চলছে সপ্তাহব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা। ক্ষমতায় গেলে রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনাগুলো নিয়ে বিশদ আলোচনা হয়। কৃষক দল ও যুব দলের নেতাকর্মীদের নিয়ে বুধবার সকালের আলোচনা শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য দিয়ে। আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্তি লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগতো। আরে ভাই, তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন। বাংলাদেশে গত বছর 7,000 মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, একটা আশ্চর্য ব্যাপার। সড়ক অবস্থায় এইভাবে এত দুর্ঘটনা কেন ঘটবে? এটাকে বন্ধ করতে হবে। তো দুর্নীতির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নস অফ ডলার্স পাচার হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি কারা পাচার করেছে, কি কেন পাচার করেছে, কারা করেছে, যেটা এটাকে তো বন্ধ করতে হবে। তো কোনো রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে না, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে না, পরিকল্পনা দিতে পারে না যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই, আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আর যেন মানবাধিকার লঙ্ঘন না হয় তা নিশ্চিত করার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী চায় এই ঘটনার পুনরাবৃত্তি তাদের নিজেদের জন্য এবং একই সাথে বাংলাদেশের কোনো মানুষ, সে রাজনীতির সাথে জড়িত থাকুক অথবা না থাকুক, তার মতামত প্রকাশের জন্য আবরারের মতন যাতে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। শহীদুল আলম সাহেব একজন ফটোগ্রাফার, উনি কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমরা দেখেছি মানুষের পক্ষে কথা বলার জন্য কিভাবে নির্যাতিত হয়েছে। কিন্তু কোনো মানুষের সাথে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর না ঘটুক, এটি আমরা চাই। তারেক রহমান বলেছেন, নির্বাচনে জনগণের রায় পেতে বিএনপির পরিকল্পনাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গলায় পোড়া দাগের সূত্র ধরে মা ও মেয়ে হত্যার মূল অভিযুক্ত আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতারের সময় তার স্বামী রাব্বিকেও আটক করা হয়। গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে চুরি সহ একাধিক অপরাধের রেকর্ড রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। দুদিন ধরে নানা তথ্য বিশ্লেষণ এবং অভিযানের পর অবশেষে পুলিশের হাতে আয়েশা। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের নিজ বাসায় খুন হন লায়লা আফরোজ এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ। শুরু থেকেই সন্দেহ ছিল 4 দিন আগে বাসায় কাজ শুরু করা গৃহকর্মী আয়েশা, কিন্তু পরিবারের কাছে তার কোনো ছবি বা পরিচয়পত্র ছিল না। প্রতিবারই আবাসিক ভবনটিতে ঢোকা এবং বের হওয়ার সময় সে বোরকা পরা ছিল। খুনের দিনও সিসি ফুটেজে আয়েশাকে বোরকা পরে ঢুকতে এবং স্কুল ড্রেস পরে মুখ ঢাকা অবস্থায় বের হতে দেখা যায়। চেহারা দেখা না যাওয়ায় তাই সমস্যায় পড়ে পুলিশ। মামলার সূত্রে পুলিশ জানতে পারে আয়েশার মুখে পোড়া দাগ রয়েছে। অভিযুক্তকে শনাক্তে টিআই প্যারেডে সাব ইন্সপেক্টর পর্যায়ের এক কর্মকর্তা জানান, প্রায় 6 মাস আগে মোহাম্মদপুর এলাকাতেই একটি বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার এক নারীর পোড়া দাগ ছিল। সেই মামলার সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ।
নিশ্চিত হয় আগে গ্রেপ্তার গৃহকর্মীর নামও আয়েশা। রেকর্ড ঘেঁটে দেখা যায় তার পরিবারের একাধিক সদস্য থাকে সাভার। সেখান থেকে হেফাজতে নেওয়া হয় অভিযুক্ত আয়েশার পরিবারের সদস্যদের। তারা জানায় ঘটনার পর আয়েশা প্রথমে সাভারে গেলেও পরে ঝালকাঠি পালিয়ে গেছে। খুনের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ঝালকাঠি জেলার নলছিটি এলাকায় আয়েশার দাদা শ্বশুরের বাড়ি পৌঁছায় ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ। সেখান থেকে আয়েশা ছাড়াও আটক করা হয় তার স্বামী রাব্বিকে। যে আজকে 12:30টায় পলাতক থাকা অবস্থায় ঝালকাঠি জেলার নলছিটি থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। যিনি আসামি তাকে আমরা হেফাজতে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসতেছি। হত্যাকাণ্ডের মোটিভ কি এমন প্রশ্নে পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে জোড়া খুনের রহস্য জানা যাবে। এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। হত্যাকাণ্ডের 4 দিন আগে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিল আয়েশা। ঘটনার দিন সকাল 7:51 বোরকা পরে ওই বাসায় আসে আর 9:36 স্কুল ড্রেস পরে বেরিয়ে যায়। ড্রেসটি ছিল খুন হওয়া 9ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার। মা লায়লা আফরোজের শরীরে 30টি ও নাফিসার শরীরে 6টি গভীর আঘাতের চিহ্ন ছিল। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ন্যায্য রূপান্তর ও অভিযোজন নিশ্চিতে সময়োপযোগী ও পরিবেশ বান্ধব প্রযুক্তির বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনের 30তম আসর পরবর্তী সময়ে দেশের জাতীয় লক্ষ্যমাত্রা এনডিসি বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ তাদের। রাজধানীর একটি রেস্তোরাঁয় COP30 পরবর্তী পর্যালোচনায় বক্তারা ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা প্রশমন ও দুর্যোগ মোকাবেলায় টেকসই কর্মপরিকল্পনা ও উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন। When it comes to more funding for the adaptation, more funding for the loss and damage, and as well the just transition. At COP30 Belém, one of our greatest milestone achievement was to strongly voice about the just transition, and you are all aware that this is for the first time. বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা দূষণের চাপে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বায়ু দূষণ, শব্দ দূষণ, সবুজের ঘাটতি ও অপরিকল্পিত নগরায়নে বাড়ছে নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকিও। এই বাস্তবতায় দূষণ কমাতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং মানসিক সুস্থতা পাওয়ার আশায় অনেকেই ছাদ কৃষি গড়ে তুলেছেন। তাদের অন্যতম একজন উত্তরার সালাম শিকদার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার উত্তরা দক্ষিণ খানের সালাম শিকদার গত 5 বছর ধরে নিজের ভবনের 1900 বর্গফুট ছাদে গড়ে তুলেছেন একটি ফল ফসলের আয়োজন। প্রবাস জীবন শেষে দেশে ফিরে শারীরিকভাবে সচল থাকতে এবং মাটি ও ফল ফসলের প্রতি টান থেকেই তিনি শুরু করেন এই ছাদ কৃষি। দেশে আসার পরে আর আমি কোনো কাজকর্ম আর করি নাই, রিটায়ার্ড হয়ে গেছি। তো রিটায়ারের পরে আমি চিন্তা করলাম বাড়িতে আসার পরে যদি এভাবে বসে থাকি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। চিন্তা করলাম যে আমারও সময় পাস হবে এবং আমি যদি শাকসবজি কিছু বুনি আমার ফ্যামিলিগত এটা চালাইতে পারব। ড্রাগন ফল, কলা, ডালিম সহ নানা ফল আর সবজির গাছ এই ছাদকে করেছে সবুজ আর সজীব। ছাদ বাগানে থেকে অনেক কিছু খাই, কাঁচামরিচ, তারপরে আপনার ওই লাউ, তারপরে পেঁপে, তারপরে আপনার পুঁই শাক। শতভাগের ভিতরে কত ভাগ কেনেন? 10 ভাগ আমি চালাই দিতে পারি। নিরাপদ খাদ্যের সন্ধানে অনুশীলন করেন জৈব পদ্ধতি, যা এগিয়ে নিতে যুক্ত হন পরিবারের সদস্যরাও। জীবনের একটা নির্দিষ্ট বয়সে এসে মানুষ তার বেঁচে থাকার জন্য একটা বিকল্প খুঁজে বেড়ায়। এরকম অসংখ্য ছাদ কৃষক আমরা পেয়েছি যারা বার্ধক্যজনিত, রোগ ব্যাধিজনিত এবং বয়সের একটা শেষ সময় এসে ছাদ কৃষিকে আগলে থেকে ভালো আছেন। সেরকমই বিদেশ ফেরত সালাম শিকদার একজন, এবং তার এই ছাদ কৃষি থেকে তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের ভেতরে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন এই কাজটি করার জন্যে। এভাবেই আসলে ছাদ কৃষি সারা বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে। সালাম শিকদারের ছাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে রয়েছে অন্যান্য সংবাদ।
রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া প্রায় 50 ফুট গভীর গর্তে পড়ে গেছে এক শিশু। তাকে উদ্ধারে অভিযান চলছে। বুধবার দুপুরে সাজিদ নামের শিশুটি মায়ের সাথে ধানক্ষেত দিয়ে যাওয়ার সময় গভীর গর্তে পড়ে যায়। সাজিদ তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রাকিবের ছেলে। খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না। বিকেল 5টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটিকে অক্ষত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন 17 ডিসেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল 1। একই সাথে ওই দুজনের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করলে এ নিয়ে পরে আদেশ দেবেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে পরবর্তী আদেশ 17 ডিসেম্বর। মাজহারুল হক মান্নার রিপোর্ট। কারাগারে থাকা সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আসামিদের বিরুদ্ধে কারফিউ জারির মাধ্যমে হত্যার নির্দেশ দেওয়া, উস্কানি সহ কয়েকটি অভিযোগ আনে প্রসিকিউশন। লাল সবুজ রঙের টি শার্ট পরে কাঠগড়ায় উপস্থিত হন জুনায়েদ আহমেদ পলক। পলক এবং জয়ের বিরুদ্ধে আজকে একইভাবে হাজিরার জন্য নির্ধারিত ছিল একজন আসামি, অর্থাৎ সজীব আহমেদ ওয়াজেদ জয়। তিনি পলাতক আছেন, সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। পরে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। সালমান এফ রহমান এবং আনিসুল হক এই দুজন আসামির বিরুদ্ধে আদেশ দেওয়া হয়েছে যে 17 ডিসেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিটা শুরু হবে। তারা একটা ডাইরেকশন চেয়েছিলেন জেল অথরিটির কাছে যে তারা বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান। আমরা বলেছি কোর্টের কাছে যে এই অ্যাপ্লিকেশনটা মিসকনসিপ্ট, এটা আইনটা ফলো করে করা হয়নি। বাংলাদেশ বার কাউন্সিল যদি অনুমতি দেয় তাহলে আইনজীবী নিয়োগ করার কোনো বাধা থাকবে না। ট্রাইব্যুনাল বলেছেন যে আমরা আইন পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ে আদেশ প্রদান। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আরও দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে বয়ে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। মেরু ঘূর্ণির পরিবর্তনে 15টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিম শীতল পর্যায়ে নেমে এসেছে। আবহাওয়াবিদরা বলছেন, এই অস্বাভাবিক ঠান্ডা ঢেউ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ নাটক ডাক্তার বাড়ি নির্মাণ করেছেন নির্মাতা অরুণ চৌধুরী। নাটকটির শুটিং চলছে। মুক্তিযুদ্ধের সময় একটি বাড়ির আত্মত্যাগ তুলে ধরা হয়েছে এই নাটকটিতে। বিশেষ নাটক ডাক্তার বাড়ি চ্যানেল আইয়ের পর্দায়, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ও ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রচার করা হবে। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। মহান বিজয় দিবস উপলক্ষে 2012 সাল থেকে ফরিদুর রেজা সাগরের গল্প নিয়ে নির্মাতা অরুণ চৌধুরী নির্মাণ করে আসছেন বিশেষ নাটক। এরই ধারাবাহিকতায় এবছর নির্মাণ করা হচ্ছে ডাক্তার বাড়ি। ঢাকার নবাবগঞ্জের পাঠানবাড়িতে হয়ে গেল ডাক্তার বাড়ির শুটিং। নাটকটির গল্পে 1971 সালে মুক্তিযোদ্ধারা একটি বাড়ি থেকে কিভাবে সহযোগিতা পেয়েছিলেন সেটি তুলে ধরা হয়েছে। জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে রাজু আলিমের চিত্রনাট্যে ডাক্তার বাড়ি নির্মাণ করেছেন
নির্মাতা অরুণ চৌধুরী। 16ই ডিসেম্বর বিজয় উদযাপনের লক্ষ্যে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ এই নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেতা আহসান হাবিব নাসিম এবং রিয়ামণি। বিশেষ এই নাটকে অভিনয় করার অভিজ্ঞতার কথা জানালেন কলাকৌশলীরা। যুদ্ধের কাজ করা হয়েছে খুব কম, খুব ভালো লাগলো। অনেকদিন পর একটা ভালো স্ক্রিপ্ট পেয়ে চেষ্টা করছি একটা 50 বছরের একটা গ্যাপ দেখানোর। এই গল্পটার মধ্যেও অন্য চেনা গল্পের মতোই কিন্তু একটু ভিন্নতা আছে। বিভিন্ন পেশার মানুষ শুধু যুদ্ধ নয়, মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সাপোর্ট করেছিল সেই গল্পগুলো এই নাটকে উঠে আসবে। সবসময় তো বইয়ে পড়ে এসেছি ৭১ সম্পর্কে, এবার একটা গল্পে বা একটা চরিত্রে আমি কাজ করতে পারছি, সেটা নিয়ে আমার খুবই ভালো লাগছে। প্রতি বছরের মতো বিজয় দিবস উপলক্ষে এবারের নাটকটিও দর্শকদের কাছে ভালো লাগবে বলে আশা করেন নির্মাতা অরুণ চৌধুরী। বাড়ি বিষয় গল্প, মুক্তিযুদ্ধ মূল বিষয়, ৭১ সালের মুক্তিযুদ্ধ। সেই সময় একটা বাড়িতে আক্রান্ত হয়েছিল, এই গল্প। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশেষ নাটক ডাক্তার বাড়ি সন্ধ্যা ৭টা ৫০ চ্যানেল আইয়ের পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং এবং চ্যানেল আই ডিজিটালে প্রচার করা হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ফুটবল তারকা ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড ব্র্যান্ড পার্ক এভিনিউ। রাজধানীতে অনুষ্ঠানে ছিলেন গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সার্ক হেড সমীর সূর্যবংশী, বাংলাদেশ ম্যানেজমেন্ট কমিটির হেড অফ মার্কেটিং ভাস্কর কুমার দে, হেড অফ সেলস রিতেশ বড়ুয়া, হেড অফ প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন গোপাল দ্বিবেদী সহ অন্যরা। পার্ক এভিনিউ গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের একটি গ্রুমিং ব্র্যান্ড যা প্রিমিয়াম বডি স্প্রে ও পারফিউমের জন্য বিশ্বব্যাপী পরিচিত। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরো। চট্টগ্রামে ভ্যাট দিবসের অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা কারা চাঁদাবাজি করছে তাদের তালিকা প্রকাশ করতে নৌ উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সম্প্রতি নৌ উপদেষ্টার একটি মন্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রামের মেয়র এই আহ্বান জানান। ভ্যাট দিবসের অনুষ্ঠানে আরও ছিলেন চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক ডক্টর আবু নূর রাশেদ আহমেদ, চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন ও ভ্যাট আপিল কমিশনারেট মোহাম্মদ ফজলুল হক সহ অন্যরা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও 8 দলীয় জোটের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক বলেছেন, এ দেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। দেশের ছাত্র জনতা এদেশ থেকে ভারতের আধিপত্যবাদকে বিতাড়িত করেছে। এখনও যারা ৭২ এর সংবিধান ফেরত চান তাদেরকে সাবধান হতে বলেছেন মামুনুল হক। বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে খেলাফত মজলিস আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। মামুনুল হক আরও বলেন, বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা আর কখনো বাংলার মাটিতে ফিরতে পারবে না। ময়মনসিংহের ভালুকা উপজেলা সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে খেলাফত মনোনীত প্রার্থী হাফেজ মামুনুর রশিদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও 4 কমিশনারের সাক্ষাৎ। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতীয় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান। সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে মন্তব্য। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জানালেন ব্যক্তিগত চিকিৎসক। লন্ডন নেয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। এবং আওয়ামী ফ্যাসিবাদের মতো আর যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় বললেন তারেক রহমান। বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল উন্নয়নের পরিকল্পনা দেয়নি মন্তব্য।
প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।